নমস্কার। করোনা সতর্কতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই আমরা সতর্ক আশা রাখতে পারি, যদিও এই শব্দটা এই জন্য বললাম আশা রাখতে পারি কারণ অনেকেই আমরা সেই আশাহত হচ্ছি অনেকের জীবনধারাকে দেখে। ভ্যাকসিনেশন শুরু হয়েছে বলে আমরা সব কিছুকেই ধুয়ে মুছে এগিয়ে যাচ্ছি এমন একটা চিন্তাভাবনা আমাদের হয়েছে, কিন্তু সেই চিন্তাভাবনার থেকে আমার মনে হয় বেরিয়ে আসার সময় হয়েছে। প্রত্যেকেই আমরা খবরের দিকে নজর রাখি। আপনারা জানেন যে আমরা নিউজ করছি বা আপনারা নিউজ দেখছেনও, যে নিউজ ট্রেন কিন্তু ধীরে ধীরে, এতদিন আমরা ভেবেছিলাম চলো বিদেশেই নিউজ ট্রেন ধরা পড়েছে, আমাদের দেশে তো আসেনি, চিন্তা কিসের, আমাদের ভ্যাকসিনেশন শুরু হয়ে যাচ্ছে সুতরাং আমরা সেফ হয়ে গেছি। যদিও আমাদের এখনও ভ্যাকসিনেশন স্টার্ট হয়নি, এটা কোভিড ওয়ারিয়ারদের শুরু হয়েছে, তাতেই আমরা ভাবছি আমরা সেফ হয়ে গেছি। কিন্তু সম্প্রতি আপনারা জানেন গত রবিবারের খবর অনুসারে আপনাদের বলি যে মহারাষ্ট্রে নিউজ ট্রেন ধরা পড়েছে এবং প্রকোপ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই রবিবার দিনই অ্যানাউন্সমেন্ট করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে যে 8 থেকে 15 দিন দেখা হবে, পরিস্থিতির উপর নজর রাখা হবে। যদি এই নিউজ ট্রেনের প্রকোপ বাড়তে থাকে ফের নতুন করে লকডাউন স্টার্ট হতে পারে মহারাষ্ট্র জুড়ে। সুতরাং এইটা ভাবার কোনো রকম অবকাশ নেই যে ভ্যাকসিন চালু হয়ে গেছে মানেই যা প্রকোপই আসুক না কেন আমরা সমস্ত কিছুকে ভেঙে বেরিয়ে যাব, তা নয়। কারণ মহারাষ্ট্র গভর্নমেন্ট অলরেডি আবার অ্যানাউন্সমেন্ট করেছেন যে মাস্ক পরিহিত হয়ে বাইরে বেরোন এবং নিজেদের সোশ্যাল ডিস্টেন্সিংটির দিকে মেনটেন করুন। কারণ এই যে প্রকোপ বলা হচ্ছে এইমসের তরফ থেকে, এইমস এটা দাবি করেছে যে আপনারা এখনও কিন্তু নিরাপদে নেই। তার কারণ নতুন যে স্ট্রেন বলা হচ্ছে যে এই স্ট্রেনটি নাকি অ্যান্টিবডিকে, মানে অ্যান্টিবডি ক্ষেত্রে কিন্তু খুব একটা কাজ করছে না। মানে আমরা বলছি না আমাদের অ্যান্টিবডি কাজ করতে পারে বাকি ইত্যাদি ইত্যাদি নানাবিধ তো কথা এর মধ্যে হচ্ছে, তো অ্যান্টিবডি কাজ করছে না এই প্রকোপের নতুন স্ট্রেনের ক্ষেত্রে। কি হতে পারে, এটা নাকি আরও ভয়ঙ্কর হতে পারে। অলরেডি মহারাষ্ট্র অবধি কিন্তু পা দিয়েছে। কি করব, কি ভাববো, কিভাবে এগোবো, ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও আমাদের কি পদক্ষেপ নেওয়া হতে পারে, কারণ আমরা এটাও শুনছি যে অনেকের ক্ষেত্রে অনীহা তৈরি হচ্ছে। সব কিছু নিয়েই থাকছে আজকে আমাদের এই অনুষ্ঠান করোনা সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই ডক্টর অরিন্দম বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর আপনারাও রয়েছেন আমাদের সাথে সরাসরি কথা বলতে। আপনাদের কোনো রকম কোনো মনের ভিতর জিজ্ঞাসা কোনো প্রশ্ন থাকলে ফোন করুন সরাসরি 6292242340 এই নাম্বার, দেখুন এটা সিঙ্গেল নাম্বার শো করছে, 6292242340 এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। একদমই সরাসরি আমি চলে যাব ডক্টর বিশ্বাসের কাছে যে এই যে নিউজ ট্রেন মহারাষ্ট্রে, যেটা অলরেডি আবার করে উদ্ধব ঠাকরে বলেছেন যে লকডাউন সম্ভবপর হতে পারে, নিউজ ট্রেনে অ্যান্টিবডি কাজ করছে না। প্রথমেই আমার প্রশ্ন হচ্ছে আবার কেন, কেন এই বারবার করে এটা ফিরে আসছে বা আরো মাত্রাতিরিক্ত আকার ধারণ করছে কোভিড-19 এই নতুন স্ট্রেনটা? দেখুন, কোভিড-19 তো আমরা এত দিন বা বছর খানেক ধরে আমরা যুদ্ধ করে গেলাম, কিন্তু একটা জীবাণু সাধারণত অভ্যেস বলুন, এটা তারা পরিকাঠামোর যে পরিবর্তন হয় সেটা কিন্তু স্বাভাবিক, কিন্তু এই পরিবর্তনটা মানুষের ক্ষেত্রে ভয়ঙ্কর রূপ দেবে কিনা সেইটা কিন্তু প্রশ্ন থেকে। কিন্তু এখন প্রমাণিত হচ্ছে ধীরে ধীরে আবার নতুন করে মানুষ আক্রান্ত হচ্ছেন এবং এই যে পরিকাঠামোটা যেটা পরিবর্তন হয়েছে সেটা মানুষকে আক্রান্ত করছে, মানুষ অসুস্থ হচ্ছে। সেই কারণে মহারাষ্ট্র বলুন, কেরালা বলুন, এই তরঙ্গগুলো আবার ফিরে আসছে, দ্বিতীয় তরঙ্গ বা তৃতীয় তরঙ্গ যেতে। পশ্চিমবঙ্গ আমরা সেখানে এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু এর যদি পরিবর্তন হয় বা এর যদি প্রতিফলন দেখা যায় তাহলে কিন্তু কোনো রাজ্যই বাঁচবে না, সেটা পশ্চিমবঙ্গ হোক না কেন। কিন্তু একটা কথা, যে কোনো জীবাণু পরিবর্তনটা করে পরিকাঠামো, কিন্তু সেটা কখনো সহজ হয়ে যায়, কখনো ভয়ঙ্কর রূপ নেয়। এই ক্ষেত্রে কিছুটা ভয়ঙ্কর রূপ দিয়েছে। সেই কারণে মহারাষ্ট্র সরকার আগে থেকেই এই বিষয়টা বুঝে তারা ভাবছে যে হ্যাঁ, আগে থেকে ব্যবস্থা নেওয়া ভালো, যদি প্রয়োজন হয় আমরা লকডাউন ঘোষণা করে এই রোগটাকে আটকাতে দরকার। কারণ এই সময় অনেক কিছু শিক্ষা তো দিয়েছে, হাসপাতালের অপ্রতুলতা, ওষুধের অপ্রতুলতা, তারপর হচ্ছে মানুষের বাড়ি বাড়িতে চিকিৎসা, মানুষের মৃত্যু, এই সবগুলো মিলিয়ে কি একটা বিচিত্র বিচিত্র ঘটনা ঘটেছিল। অত্যন্ত দুঃখজনক ঘটনাও কিছু কিছু ঘটেছে। সেই জায়গাগুলো দেখি সরকার এখন আগে থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে একই সাথে আমরা কিছুটা হালকা মনোভাবও দেখিয়েছি। সুতরাং একেবারে আমরাও যে এই দোষের মধ্যে কিন্তু দোষী, আজকে একটু হালকা মনোভাব দেখিয়েছি। আপনি যে কথাটা প্রথমে শুরু করলেন যে প্রতিষেধক
এবার অন্যরা লিখতে বলেই ভাবছে আমারটা আমি ঠিক আছি, সেই ধারণাটাই সম্পূর্ণ ভুল, এই ধারণাটাই ভ্রান্ত। কিন্তু আমরা এখনো সবাই বলছি জনসমাগম যেন না হয়, মাস্ক পরিহিত হয়ে থাকি, আমরা পরিচ্ছন্নতা বজায় রাখি, এইগুলো কিন্তু মানুষকে গ্রহণ করতে হবে। এখনো কিন্তু আমরা সুবিধাজনক বা আমরা কিন্তু করোনা মুক্ত হয়ে যায়নি। করোনা কিন্তু আমাদের সমাজে এখনো স্থায়ীভাবে না থাকলেও এখনো বিচরণ করছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে করোনা বিচরণ করছে এবং করোনার যে নতুন করে যেটা আপনারা বলছেন মিউটেন্ট নিজেদেরকে চেঞ্জ করছে, ওর অ্যাক্টিভিটি পরিবর্তন হচ্ছে, ওর বৈশিষ্ট্যগত দিক থেকে আমরা পরিবর্তনশীলতা দেখছি এবং সেটা আরও ভয়ানক আকার। আমরা এটা আশা করেছিলাম ডক্টর বিশ্বাস যে হ্যাঁ ঠিক আছে, যখন ভ্যাকসিনেশন স্টার্ট হয়েছে কিয়দংশে আমরা সেফ থাকবো, কিন্তু এখন দেখছি যে মানে সিনারিওটা টোটালটাই ডিফারেন্ট। আমরা আসছে একজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আচ্ছা নমস্কার, হ্যাঁ। ডাক্তারবাবুকেও নমস্কার। বলছি আমি ক্যান্সার পেশেন্ট, আমরা খুবই সাবধানে থাকি, কিন্তু আমার 3-4 দিনের জন্য একটু নেক্সট উইকে বাইরে যাবার ইচ্ছা আছে, সেফটি ভাবেই যাবো যেরকম ভাবে আছি। তা সেটা কি ঠিক হবে ডাক্তারবাবু, যদি একটু বলেন? ম্যাডাম আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? পড়া রায়চৌধুরী, কসবা থেকে। আচ্ছা, এটাই আপনার প্রশ্ন, আপনি শুনতে এটাই থাকুন। আমার প্রশ্ন। হ্যাঁ আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। ডক্টর বিশ্বাস, দেখুন, ক্যান্সার রোগী যদি তাদের নিয়ন্ত্রণে থাকে, রোগটা কোথাও যাওয়ার অসুবিধা নেই, কিন্তু ওনাকে কিন্তু অতিরিক্ত সাবধানতা নিতে হবে। কারণ আমি একটু পরেই ক্যান্সার আর ভ্যাকসিনের প্রসঙ্গটা একটু তুলবো, আসবো, যে নিয়ে আলোচনা করবো, কিন্তু ওনাকে সাবধানে থাকতে হবে এবং কোন রকম উনি চেনে না বা কোনো জনসমক্ষে উনি যেন না যান। মুখটা কিন্তু নাক আর মুখটা ওনাকে একদম ভালো করে মাস্ক পরিহিত হয়ে থাকতে হবে, কারণ ক্যান্সার রোগীরা এমনিতেই প্রতিরোধ করার ক্ষমতা কম। দেওয়া হয় তার প্রতিরোধ করার ক্ষমতাটা একটু কমিয়ে দেওয়া হয়, তা না হলে ক্যান্সার আটকে যায় না। এই ক্ষেত্রে ক্যান্সারের চিকিৎসা হয়ে গিয়ে থাকলেও ওনাকে সাবধানে থাকতে হবে। যে কথাগুলো বললাম উনি সেইগুলো যেন মর্মগ্রহণ করেন এবং সাবধানে থাকেন। বেশি অচেনা অজানা মানুষের সাথে যেন কোনোভাবে বেশি যোগাযোগ। যেটা বলছিলাম ডক্টর বিশ্বাস, আমরা যে এই যে আমাদের নিউজ ট্রেন এবং নিউজ ট্রেন থেকে আরও মারাত্মক জায়গায় পৌঁছে যাচ্ছে, বিশেষজ্ঞরা যেটা বলছেন এবং এইমস তরফ থেকেও বলা হচ্ছে যে আমাদের কিন্তু আরও সতর্ক হতে হবে। বেশ কিছু খবরে নজর রাখার তাগিদে আমরা বলি যে কিছু কিছু নিউজ আমাদের কাছেও আসছে, আমরাও সেই খবরগুলো প্রকাশ করার চেষ্টা করছি, প্রচার করার চেষ্টা করছি। যে সম্প্রতি এমন একটি খবর জানা যাচ্ছে যেটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গিয়েছে, যে একটি 1.5 বছরের শিশু, যে 1.5 বছরের শিশুর ঘন ঘন জ্বর আসছিল এবং তাকে মানে হেন কোনো টেস্ট নেই করা হয়নি, কারণ খুব স্বাভাবিক এখন কোভিড সিচুয়েশনের মধ্যে আমরা রান করছি। দ্যাটস ওয়াই কারোর যখনই কোনো ফিভার হবে তখন এটা বলাই রয়েছে আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে যে টেস্ট করতে হবে কোভিড টেস্ট। তো কোভিড টেস্ট থেকে শুরু করে অন্যান্য যাবতীয় সমস্ত টেস্টে পরেও যখন তার নেগেটিভ এলো, পরবর্তীকালে তার অ্যান্টিবডি টেস্ট করা হলো এবং দেখা যাচ্ছে যে সেখানেই গন্ডগোল। বলছে এমন একটা নাকি রোগ কোভিড সিচুয়েশনের মধ্যে, মানে আফটার করোনার দেখা যাচ্ছে কোভিডের অ্যান্টিবডির মাত্রা অতিরিক্ত এতটাই হাইপার ছেলেটির ক্ষেত্রে বলা হচ্ছে নাকি যে সেইটা নাকি অন্যান্য কোষ শরীরে ড্যামেজ করছে এবং সম্ভবত এটার নাম বলা হয়েছে কাওয়াসাকি। এতদিন এই শব্দটা আমরা নির্দিষ্ট একটি বাইকের নামের সঙ্গে যুক্ত দেখেছিলাম, কিন্তু এটাও এখন বলছে একটি রোগ কাওয়াসাকি। এটা হচ্ছে কোভিড অ্যান্টিবডি অতিরিক্ত মাত্রায় নাকি আমাদের শরীরে যখন হয়ে যায় তখন অন্যান্য কোষ ড্যামেজ করছে। ওই ছেলেটির ক্ষেত্রে যেটা হয়েছে, ডক্টর বিশ্বাস একটু যদি আমাদের ক্লিয়ার করেন। কাওয়াসাকি ডিজিজ কিন্তু বহুদিন ধরে আছে। কাওয়াসাকি কিন্তু এই প্রথম না। কাওয়াসাকি রোগটার যে শরীরের যে প্রদাহটা তৈরি করে তার মধ্যে হার্ট কে ভীষণভাবে আক্রান্ত করে এবং কিছু কিছু ক্ষেত্রে করোনারি আর্টারি অ্যানিউরিজম হয়। এই জায়গাটা বাচ্চাদের ক্ষেত্রে হঠাৎ মৃত্যু হয় এবং কাওয়াসাকি হচ্ছে একটা ইমিউনোলজিক্যাল, মানে প্রদাহটা যদি অতিরিক্ত হয় কিছু ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হার্টকে আক্রান্ত করে, বাচ্চাদের হার্ট অ্যাটাক হয় এবং বাচ্চাদের গাটে গাটে ব্যথা, র্যাশ, এগুলো দেখা যায় কাওয়াসাকি ডিজিজ। কাওয়াসাকি ডিজিজ ধরা পড়লে কিন্তু ট্রিটমেন্টটা লাইফ লং, সারা জীবন ধরে চিকিৎসা করতে হয়।
এটার কিন্তু সঙ্গে কি কোভিড কোভিড জড়িয়ে? 19-এর কিছু ক্ষেত্রে কোভিড-19-এর কিছু কিছু উপসর্গগুলো দেখা যাচ্ছে। যে উপসর্গগুলো দেখা যাচ্ছে আসলে যেটা ডক্টর বিশ্বাস আপনি বলছেন যে কাওয়াসাকি একেবারে 100% পুরনো অতি প্রাচীনতম একটি কিন্তু রোগ, এবং যেটা এখন কেন সেটার প্রদাহটা কেমন বাড়ছে সেটা আমার একটা প্রশ্ন। কারণ আফটার কোভিড নতুন করে আবার এই রোগটার সম্বন্ধে আমরা পরিচিত হচ্ছি, যেহেতু অলরেডি একটা বাচ্চা এফেক্টেড, সেক্ষেত্রে কেন এটার সঙ্গে কি কোভিড কোনোভাবে যুক্ত হতে পারে বা ইমিউন পাওয়ার নষ্ট হয়ে গেছে বলে? না, অতিরিক্ত প্রদাহ হলে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হতে পারে। বিভিন্ন জায়গায় রক্ত জমাট হচ্ছে, আপনার হার্টের উপর আজকে ফুসফুসের উপর চাপ, এই করে অনেক মিল পেয়েছে। হলো তাদের ক্ষেত্রে ফুসফুসে আক্রান্ত হয়েছে, ধমনীগুলোর মধ্যে রক্ত হয়ে গেছে, এত প্রদাহ তৈরি হয়েছে, সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, মানুষের মৃত্যু হয়েছে। এই জন্যই ঘটনাটা একদম। এবং এই যে নিউজ ট্রেনের প্রসঙ্গ তুলে আমরা কথা বলছিলাম ডক্টর বিশ্বাস, সেখানে আপনি একটু আগে বলছিলেন যে ক্যান্সার পেশেন্ট বা হাই ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন সেক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর আবারও কিন্তু দেখা দিচ্ছে, যেহেতু এটা খুবই মানে সংক্রমণের মাত্রাটা বাড়তে পারে এমনই ধারণা করা হচ্ছে। আসবো আমরা একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি না, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, আপনি কে বলছেন? আপনার নাম কি, কোথা থেকে বলছেন? আমি আমি সুন্দরবন থেকে বাসন্তী থানা থেকে বলছি, সমীর মিস্ত্রি। বলুন কি প্রশ্ন আছে? সমীর মিস্ত্রি, আমি বাসন্তী থানা থেকে বলছি, হ্যাঁ বলুন সুন্দরবন থেকে। কি প্রশ্ন আছে বলছি বলুন। কি, আমরা তো সুন্দরবনে থাকি এবং আমরা সবসময় পরিশ্রম করি বা কাজকর্ম করে থাকি, আমাদের সবসময় মাস্ক পরা সম্ভব নয়। হ্যাঁ, এবং কি বলতে চাইছেন? সেই জন্য বলছি, ডাক্তারবাবুকে বলছি, আমাদের মাস্ক না পরলে কোনো অসুবিধা হতে পারে? তার মানে আপনারা পড়েন না, মানে আপনারা কাজে যাচ্ছেন বিনা আমরা মাস্কে? করি না, আমরা স্বাভাবিক এমনি চলাফেরা করি। মানে এটা কি একেবারে কোভিড সিচুয়েশন থেকে এভাবেই চলছেন? আগে পড়তাম, এখন পড়ছি না, আগে পড়তাম। এখন আর পড়ছেন না, নিজের থেকে ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, এই মাঝখানে একদম খুলে দিয়েছি। আচ্ছা বাহ, আচ্ছা আপনি শুনতে থাকুন, বলছেন ডক্টর বিশ্বাস, শুনতে থাকুন আপনি। দেখুন, ওনাকে ধন্যবাদ জানাবো। উনি অকপটে যেটা বললেন সেটা কিন্তু পশ্চিমবঙ্গের অনেক জায়গাটার চিত্র। মাস্ক ছাড়া কিন্তু আমরা বেরিয়ে পড়ছি, খুব সহজভাবে চলে আসছি জনসমক্ষে। ওনার হয়তো মানে ওনার একটা হয়তো কাজের জন্য উনি মাস্কটাকে খুলে রাখতে বাধ্য হচ্ছে, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু আবার বলবো সহজভাবে নেওয়ার, উনি যখন কাজের মধ্যে থাকতেন ওনাকে অনুরোধ করবো মাস্কটা পরে কাজ করুন, কারণ ওনাকে আরো 4-5টা মানুষের সাথে মিশতে হচ্ছে। কাদের জলপোড়ার মধ্যে ভাইরাস লুকিয়ে আছে বা কার মধ্যে পরিকাঠামোর পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলা অসুবিধা। সেই কারণে একটা কথা আপনাকে আমি একটা তথ্য দিয়ে রাখি, ভারতবর্ষে যতটুকু গবেষণা হয়েছে, মানে ভারতবর্ষের 6,000 ভেরিয়েন্ট এর মধ্যে মিউটেশন হচ্ছে প্রায় 7,000, মানে দেখা যাচ্ছে 24,000 ভেরিয়েন্টের মধ্যে প্রায় মিউটেশন হচ্ছে 6,000 থেকে 7,000, মানে পরিকাঠামোর পরিবর্তন হয়েছে। এটা আপনি বুঝতে পারছেন, এই যে 7,000 অঙ্কটা কিন্তু কম নয়, কিন্তু এর মধ্যে বেশিরভাগই হচ্ছে নির্জীব, তারা কিন্তু কিছু করছে না। একটা দুটো যদি কিন্তু ক্ষতি করার হয় তাহলে কিন্তু অসুবিধায় পড়বে। সেই কারণে যে এই যে পরিবর্তন হচ্ছে পরিকাঠামো, সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণভাবেই আমাদের বিবেচনা করতে হবে। বিভিন্ন রাজ্যে সেটা হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রেও বিভিন্ন রাজ্যের মানুষ কিন্তু কিছুটা শৈথিল্য দেখিয়েছে, শুধু পশ্চিমবঙ্গের না, বিভিন্ন রাজ্যের ভারতবর্ষের সেই ক্ষেত্রে আমাদেরকে মাস্ক পরিহিত হয়ে কিন্তু তৈরি থাকতে হবে, কারণ আমাদের এখনো প্রতিষেধক 60% কেন 5%কে থাকতে দেওয়া হয়েছে। প্রতিষেধক দেওয়ার পর বোঝা যাবে। কিছু কিছু গবেষণা আবার অন্য কথা বলছে যে পরিকাঠামোর যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু এই প্রতিষেধক কাজ করবে না। সেই ক্ষেত্রে
আমরা এখনো বলছি কোভিড-19 একটা রহস্য, সেই রহস্য সম্পূর্ণভাবে ভেদ আমরা করে উঠতে পারিনি। তার মধ্যে যতটুকু আমরা ওই বৈজ্ঞানিক উপায়ে যা খবরটুকু বা যা সংবাদটুকু বা যতটুকু আমাদের ইনফরমেশন তথ্য জোগাড় করতে পেরেছি, সেই জোগাড় করেও আমি এখনো বলবো যে আমাদের কিন্তু এই বছরটা 2021টাও কিন্তু সাবধানে রাখতে হবে। তারপরে 2022 কি হয় সেটা দেখা যাবে। আমরা এই জায়গায় আসছি ডক্টর বিশ্বাস একটা ফোন নিয়ে, আমরা আসছি এই জায়গায় 2021-এ যেটা সাবধানতা বললেন। আমাদের বন্ধু রয়েছেন সম্ভবত। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর বেলদা থেকে বলছি। কে বলছেন? আমি তরুণ ব্যানার্জি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? বলছি আমি একজন ভোট কর্মী। এবারে বিধানসভা ইলেকশনের জন্য আমার অ্যাপয়েন্টমেন্ট এসে গেছে। তো সেই সঙ্গে আমার কোভিড-19 test, হ্যাঁ। টিকাকরণের জন্য আমার একটা মেসেজ এসেছে। হুম, এবারে আমার 2018 লাস্টের দিকে পক্স হয়েছিল। তারপরে পক্সটা ভালো হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন আমি অ্যালার্জির জন্য খুব মানে সমস্যার মধ্যে পড়েছিলাম এবং ডাক্তার দেখিয়ে সেটা ভালো হয়েছি আপাতত। তো আমি কি এখন নিতে পারি ভ্যাকসিনটা, সেটাই যদি কাইন্ডলি বলেন আপনারা। আচ্ছা, আপনি শুনতে থাকুন, তরুণবাবু উত্তর দিচ্ছেন ডাক্তারবাবু। আমি কিন্তু বহু লক্ষ ভোট কর্মীর প্রশ্নটা কিন্তু আমার কাছে তুলবেন। হ্যাঁ, অলরেডি যেহেতু ভ্যাকসিনেশন স্টার্ট হয়েছে ওনাদের, শুরু হয়ে গেছে এবং ভোট কর্মী এপ্রিলে ভোট, তো সেই কারণে এর মধ্যে থেকে ওনার যে সমস্যা ছিল একটা সময় এখন আর নেই। উনি নির্দ্বিধায় ভ্যাকসিন নিন এবং তাতে কোনো অসুবিধা নেই, কারণ ওনাকে নিতে হবে, ওনাকে বাঁচতে হবে। কারণ উনি কিন্তু ভোট কর্মী, ভোটের ময়দানে যখন ভোট চলাকালীন বহু মানুষের জনসমাগম হয়, কাছাকাছি বসতে হয়, কারণ নানান রকম উপায় থাকতে হয়, করতে হয়। সেইগুলো ওনাকে আমি বলবো একদম নির্দ্বিধায় যে এই দিন ওনার নির্দিষ্ট তারিখ আছে উনি গিয়ে ভ্যাকসিন। একদম যেটা বলছিলেন একটু আগে ডক্টর বিশ্বাস, যে আমাদের 2021 যে বছরটার মধ্যে আমরা রয়েছি, এই বছরটাতেও কিন্তু আমাদের অনেকটা অ্যালার্ট থাকতে হবে। এই বছরটা অনেকটা ক্রুশিয়াল আপনি বলছেন। নিশ্চয়ই, কারণ আমি আবার বলছি কি বলেছে যা গবেষণায়, দ্বিতীয় ডোজটার পড়ার 14 দিন পর থেকে আমরা ভ্যাকসিনেশনের যে প্রতিরোধ করার ক্ষমতা ভ্যাকসিনেশনের জন্য, প্রতিষেধকের জন্য, সেই লোক কিন্তু কাজ করা শুরু করবে। সেটা 3 মাসে সম্পূর্ণ হতে পারে, 6 মাস লাগতে পারে, 9 মাস লাগতে পারে। আমরা মার্চের দোরগোড়ায় এসে গেছি, তো আমরা 9 মাস যদি হয় সেই তো ডিসেম্বরই হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা যেভাবে এগিয়েছিলাম, পালন করেছিলাম আমাদের দায়িত্ব, আমরা মুখে মাস্ক বাঁধা সবকিছু করা, সেই কাজটা কিন্তু আমরা করব। এই যদি করতে পারি তাহলে কিন্তু আমরা একটা মোকাবিলা করাটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু প্রতিষেধক তো 60% মানুষ এই বছরের মধ্যে হবে কিনা, দেখুন ভারতবর্ষের জনসংখ্যার হিসেবে করা এটা একটা বাস্তবসম্মত ভাবে ভাবতে গেলে এটা একটু কাজটা কঠিন, কিন্তু চেষ্টা চলছে, হোক সেটা। কিন্তু তবুও তো সময়টা দিতে হবে। আর আমরা যদি স্বাস্থ্যবিধান তাহলে রোগটাও আমাদের কিছু নিয়ন্ত্রণে থাকবে, আয়ত্তের মধ্যে থাকবে। কোভিড এই ভ্যাকসিনেশনের ক্ষেত্রে একটু বলি যে এমনও খবর আসছে কিছু কিছু ক্ষেত্রে যেমন অনীহা দেখা দিচ্ছে। অনীহা মিনস অর্থাৎ এখন যে কোভিড ওয়ারিয়ার রয়েছে, বেশ কিছু কোভিড ওয়ারিয়ারের মধ্যেও কিন্তু অনীহা দেখা দিচ্ছে। বর্তমানে আমরা এখন এমন সিচুয়েশনের মধ্যে রয়েছি ডক্টর বিশ্বাস, যে সামনেই কিন্তু ইলেকশন আসছে এবং ইলেকশনকে সামনে রেখে প্রত্যেকেই এখন অ্যালার্ট হওয়ার চেষ্টা করছে। অনেকে এরকম কথাও বলছে যে মানে এপ্রিল টু মে এর মধ্যে এই যে ভ্যাকসিনেশন কোভিশিল্ড বা কোভ্যাক্সিন, এটার মেয়াদ উত্তীর্ণ হবে। তো সেক্ষেত্রে ইলেকশন রয়েছে, আবার কবে পড়বে ডেট, কি বৃত্তান্ত, এটা নিয়ে একটা অদ্ভুত পাজলটা হয়ে রয়েছে। আমার মনে হয় বিষয়টা একটুখানি ক্লিয়ার হওয়া দরকার, কারণ এখন ধীরে 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 আমরা প্রত্যেকেই দেখছি ভোট কর্মীদের কিন্তু ইতিমধ্যেই প্রিজাইডিং অফিসার বা যারা যারা হবেন তাদের কিন্তু অলরেডি পড়ছে, ভ্যাকসিনেশন শুরু হচ্ছে। এই জায়গাটা যদি একটু আলোকপাত করা যায় ডক্টর বিশ্বাস। না দেখুন, ভোট কর্মীদের ক্ষেত্রে তো আমাদের সবাই উচিত, কারণ তারা বিভিন্ন জায়গা থেকে আসবেন আর বিভিন্ন জায়গায় তাদের দায়িত্ব করবেন। তো সেইখানে তারা তো আমাদের জন্যই করছেন, কারণ তারা এই গণতান্ত্রিক উৎসবের একজন বড় দায়িত্ব নিয়ে তারা এগিয়েছে এবং আমাদের সেবাই করছে, বলে লাভ নেই, এটা মেনে নিতে হবে। তাদেরকে বাঁচানোটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আজকে যেরকম স্বাস্থ্যকর্মীদের জন্য প্রতিষেধক, তাদের জন্য প্রতিষেধক, কিন্তু একটা
বিষয় আপনাকে আমি খুব স্পষ্ট করে বলছি, মানে আমার কাছে ঠিক সংখ্যাটা কিন্তু অঙ্কটা আমি জানি না, কয়েক লক্ষ ভোট কর্মী আছে, এটা তো ঘটনা, কয়েক লক্ষ ভোট কর্মী 294টা বিধানসভায় কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করে, কিন্তু এই এক মাসের মধ্যে কয়েক লক্ষ ভোট কর্মীকে টিকাকরণটা কি সম্ভব, সেটাই হচ্ছে আমার একটা মূল প্রশ্ন। এবং এটা কিন্তু সরকারকে দেখতে হবে, এটা কেন্দ্র সরকারকেও দেখতে হবে, রাজ্য সরকারকেও দেখতে হবে। এই দায়িত্ব অবশ্যই ইলেকশন কমিশনের হাতে পড়ে। ইলেকশন কমিশনকে কিন্তু এখানে একটা গুরু দায়িত্ব পালন করতে হবে। তাদের যেন কোনোভাবে করোনা আক্রান্ত তারা যেন না হন। তারা কিন্তু আমাদের জন্য কাজ করছেন, একটা দেশের জন্য কাজ করছেন, গণতন্ত্রটাকে আরো শক্তিশালী করার জন্য কাজ করছেন। ভোটই তো সবচেয়ে বড় একটা উদাহরণ গণতন্ত্রের। এইখানে তাদের কাছে তোমার মতন টিকা পাবো, তারা যদি না দিতে পারেন, তাদেরকে কিন্তু দেওয়ানোর ব্যবস্থা করতে হবে, তাদের সাথে সঠিকভাবে যোগাযোগ করাটা কিন্তু করতে হবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে, তারা যেন বসে না থাকেন। ভ্যাকসিন যেদিন তাদের প্রতিষেধক দেওয়ার যেদিন দিন আসবে, সেই দিনেই যেন তারা নিয়ে নেয়। যদিও আমরা সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অ্যানাউন্সমেন্ট করেছেন যে অলরেডি সেই অ্যানাউন্সমেন্ট অনুসারে সোমবার দিন মানে গতকালই কিন্তু আমাদের প্রত্যেকটি রাজ্যে এই ধরনের মানে ঘোষণা অনুসারে সমস্ত পৌঁছে গিয়েছে, লেটার পৌঁছে গিয়েছে যে মার্চের প্রথম সপ্তাহেই 50 ঊর্ধ্ব মর্বিডিটি যে সম্পন্ন মানুষ রয়েছেন, যে সমস্ত আমাদের 50 ঊর্ধ্ব মানুষরা রয়েছেন তাদের কিন্তু ভ্যাকসিনেশন স্টার্ট হবে। অলরেডি এটা পৌঁছে গিয়েছে এবং অনেকেই আমি দেখছি ফোনও করছেন। আপনার এই অনুষ্ঠানে আপনিও অনেকবার এই অনুষ্ঠান করেছেন এবং তাতে ফোন এসছে 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব মানুষ যে আমরা গিয়ে ভ্যাকসিন নিলে আমাদের কত ক্ষতি হবে, বা আমরা এমন রয়েছে কিছু মানুষ যারা এখন বেড রিডেন অবস্থায়, তারা কি করে ভ্যাকসিনেশনের আওতায় আসবে, এই জায়গাটা যদি একটু বলেন। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। তার আগে একটা প্রশ্ন বলে রাখি, মানে একটা প্রশ্ন না মানুষের মধ্যে আসছে, যে মানে এটা আমি একটু আলোচনা করে একটা কথাটা আমি আসছি। তো যেটা হচ্ছে সেকেন্ড ডোজটা কখন নেওয়া যায়, এটা নিয়ে অনেকবার প্রশ্ন করা হয়েছে। তো সেকেন্ড ডোজের কথা দেখুন, বিভিন্ন গবেষণায় বিভিন্ন কথা আসছে। 28 দিন আমরা হিসেব করেছি, আবার ইউকেতে হিসেব করেছে 3 মাস করে নিলেও নাকি আরো বেশি কার্যকরী ভূমিকা নেবে। কিন্তু আবার বলছি, সবটা কিন্তু গবেষণা, সিদ্ধান্তে উপনীত আমরা হইনি। আমরা এখন 28 দিন ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যখন নির্দিষ্ট ভাবে করেছি এটাই থাকবো, 28 দিন পরেই আমরা নেই। আচ্ছা, এবার যারা বাড়িতে ধরুন শয্যাশায়ী, যারা বাড়ি থেকে বেরোতে পারবেন না, কথায় কথায় নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবেন, তাদের জন্য কিন্তু সরকারের ভাবা উচিত। এইবার আমার মনে হয় 1-2 মাসের মধ্যে দোকানে কিন্তু রিটেইলে এই ভ্যাকসিন কিন্তু সরকার ব্যবস্থা করে দিক, মানুষ কিনে নিক, অসুবিধা নেই, কিনে নিয়ে এসে বাড়িতে দিক শয্যাশায়ী মানুষদের। কারণ বিনামূল্যে দিতে গেলে সরকারি ব্যবস্থায় কিন্তু একটা জায়গায় পৌঁছতে হবে, কিন্তু অনেকের ক্ষেত্রে সম্ভব হয়। তো সেই ক্ষেত্রে আমার বক্তব্য, দোকানে থাকলে মানুষ কিনে নিতে পারবে, ডাক্তারের বিধানপত্র কিনে। তো এখন যেটা হচ্ছে নিয়ে তারপর তারা চিকিৎসাটা করুক, তারপর তারা সেইভাবে আমরা কিন্তু করতে পারবো। মানুষকে পরিবার কিছু উৎসাহিত যদি আমরা করতে পারি যে ভ্যাকসিনটা নেওয়ার কথা, তো সেইটা চলুক। আমার মনে হয় তাতে প্রক্রিয়াটা সরকারের পক্ষেও কাজটা কিছুটা হালকা হবে, সুবিধা হবে, সরকার নিজের কাজটা করে যেতে পারে। একদমই তাই। এবং এই যে বিশেষ করে বলবো যে সকলেরই একটা অপেক্ষা রয়েছে যে আমাদের ভ্যাকসিনেশন হবে, এবং বয়োজ্যেষ্ঠ যারা 50 ঊর্ধ্ব যারা রয়েছেন, এমন বহু মানুষ রয়েছেন যারা অন্যান্য অনেক অ্যাক্টিভিটিসের মধ্যে যুক্ত রয়েছেন, তারা তো রয়েছেনই। এবং যেটা আমি বলছিলাম, যারা বেড রিডেন অলরেডি উঠতে পারছেন না কিন্তু তার প্রয়োজন রয়েছে সম্ভবপর, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থাপনা করলে বেটার হয় ভ্যাকসিনেশনের ক্ষেত্রে? তাদের ক্ষেত্রেই ব্যবস্থা করে তারা কিনে নিক, বাড়ির নিশ্চয়ই কিনুক। এই সব অর্থ মূল্যাদি খুব বড় না, তাহলে বাড়ির লোক নিশ্চয়ই দায়িত্ব নিয়ে কিনবে, আমি এটা বিশ্বাস করি। পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট, তারা দেশের মানুষই বলবো, পশ্চিমবঙ্গ তো বটেই, সেখানে ভালোভাবে গ্রহণ করে এই যখন স্বাস্থ্য বিধানগুলো দেওয়া হবে। ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, সেটার দিকে আমি যাচ্ছি, বেশিরভাগ মানুষ সচেতনতা দেখিয়ে, এই ক্ষেত্রে সচেতনতা যখন দেখিয়েছে তারা সচেতন হবে, যারা সত্যি কিনে আনবে। কিন্তু সেইখানে বাড়ি গিয়ে তো সরকারের তো সেই পরিকাঠামো নেই। আর ভারতবর্ষের মতন দেশে যেখানে গিয়ে বাড়ি গিয়ে টিকাকরণ করতে হবে,
সেই কারণ এই জনসংখ্যাটাকে বিষয়টা ভাবতে হবে, নানান জায়গায় পৌঁছানো অসুবিধা হয় স্বাস্থ্যকর্মীদের, সেই বিষয়টা দেখতে হবে, আর বাড়ি বাড়ি দেওয়াটা তো অসুবিধা সেটাও বুঝতে হবে। সেই ক্ষেত্রে ভোট কেন্দ্রে যেরকম যেতে হচ্ছে এখানেও যেতে হচ্ছে, কিন্তু যারা বাড়িতে রয়েছেন তাদের জন্য এবার দোকানে কিন্তু যাতে ভ্যাকসিনটা প্রতিষেধকটা পাওয়া যায় সেই ব্যবস্থাটা করুন। আরেকটা কথা দেখুন, আজকে ইলেকশন কমিশনের, আজকে আপনি যে বলছেন ভোটের কথা, ইলেকশন কমিশন নিশ্চয়ই আশা করবেন 60 ঊর্ধ্ব মানুষকে ভোট দেবে। সেই ভোট দিতে গিয়ে আমি একটা জিনিস বলি, ইলেকশন কমিশন একটা জিনিস কখনো ভাবে না যে 4 তলা ওঠা সম্ভব না সব মানুষের হেঁটে। আর এক একটা ভোট কেন্দ্রে বয়স্কদের জন্য তারা অ্যাটলিস্ট গ্রাউন্ড ফ্লোরটা দেওয়া হোক, সেখানে যেন জনসমাগম না হয় সেই ব্যবস্থাটা কিন্তু ইলেকশন কমিশনকে করতে হবে দায়িত্ব নিয়ে। ইলেকশন কমিশন কিন্তু পুলিশ পাঠানো দায়িত্ব না, সেখানে তাদের দায়িত্ব আছে যাতে সুস্থ মানুষরা করোনায় আক্রান্ত না হন আর অসুস্থ না হয়ে যায়, সেই জায়গাটাও কিন্তু ইলেকশন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। আর বয়স্ক মানুষদের জন্য তাদেরকে একতলা দোতলা তারা হাঁটিয়ে না ওঠান, তাদেরকে তো গ্রাউন্ড ফ্লোরই ব্যবস্থা করা যেতে পারে, সেই ব্যবস্থাটা যেন গ্রহণ করা। একেবারে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পলতা থেকে সন্ধ্যা রায় বলছি। হ্যাঁ বলুন। আমার বয়স 55 বছর, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি গত প্রায় 1 মাসের বেশি, প্রায় 2 মাস হলো জ্বর হয়েছে, এত উইকনেস আছে, আমি হাঁটা চলা করতে পারছি না, চোখ জ্বালা করছে, মাথা ঘুরছে, তারপরে লিভারেরও প্রবলেম আছে, কোলেস্টেরল আছে, থাইরয়েড আছে, এই সমস্ত আছে। জ্বরটা এখনো মাঝে মাঝে ঘুরে ঘুরে আসে, সবসময় থাকছে না। করোনা টেস্ট হয়েছে, নেগেটিভ এসছে, কিন্তু মানে জ্বর আসছে কেন মাঝে এটা মাঝে, বলছেন? হ্যাঁ কিন্তু খুব উইক, তা বুঝতে পারছি না কি করব। জ্বর কি এখনো হচ্ছে আপনার? জ্বর মাঝে মাঝে অল্প অল্প লাগে, কিন্তু মানে বেশি না, জ্বরটা ভেতরে ভেতরে অল্প অল্প লাগে। আচ্ছা, করোনা টেস্ট হয়েছে, নেগেটিভ নেগেটিভ এসছে কিন্তু। ঠিক। কিন্তু মাথা ঘোরা, চোখ জ্বলা, চোখ সবসময় কড়কড় করছে, চোখ জ্বলছে, বুঝতে পারছি না কি আচ্ছা, আপনি হচ্ছে। শুনতে থাকুন বলছেন ডক্টর বিশ্বাস। হ্যাঁ বলুন। ওনার সমস্যাটা করোনা হতে পারে না, 2 মাস ধরে করোনা ভাইরাস নিয়ে বসে আছেন, আর এরকম অলরেডি নেগেটিভ বেরিয়েছে, হতে পারে না। কিন্তু ওনার একটা নেগেটিভ বেরোবে, করোনা হতে পারে না, তাহলে তো পুরো পৃথিবী ডাক্তারি পড়া বিজ্ঞানটাই ভুল হয়ে যেত। 2 মাস ধরে ভাইরাল জ্বর থাকে না। তো এটা ঘটনাটা হচ্ছে অন্য কোনো কারণ নিশ্চিত হতে পারে, কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে, ওনার মূত্রনালীতে কোনো সংক্রমণ হচ্ছে কিনা সেটা ওনার চিকিৎসকের সাথে একটু আলোচনা করে নেওয়াটা দরকার। আর অ্যালার্জির সময় এরকম হয়, ভেতরে ভেতরে জ্বর লাগে, অনেক সময় জ্বরটা আসে না। সেই ক্ষেত্রে চিকিৎসকের সাথে আলোচনা করে কিছু পরীক্ষা ওনাকে করাতেই হবে, কারণ 2 মাস ধরে উনি করবেন না। আজকেই আপনি চিকিৎসকের সাথে একবার কথা বলুন, কথা বলে যা যা পরীক্ষা লাগবে, একটু বেশি পরীক্ষা লাগবে, সেই কারণে দেরি না, ভয় কিছু নেই। কিন্তু 2 মাস ধরে যখন অসুস্থ হয়ে আছেন, জ্বর হচ্ছে, সেই বিষয়টাকে উপেক্ষা করবেন না, ব্যাপারটা গুরুত্ব দিয়ে আপনি ডাক্তারবাবুর কাছে উপস্থিত হন। একদম। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি শ্যামল সর্দার বলছি, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। বলুন কি প্রশ্ন আপনার? আমি অ্যাজমাটিক পেশেন্ট, ইনহেলার নেওয়া হয়, ইনহেলার নেই, তো আমি কি এই করোনা ভ্যাকসিন নিতে পারি? আচ্ছা, আপনি শুনতে থাকুন, বলছেন ডাক্তার। হ্যাঁ ঠিক আছে। দেখুন, অ্যাজমার সাথে কোনোভাবেই করোনার কিন্তু নয়, কিন্তু যদি ওনার ভ্যাকসিনের দিন কোন রকম শ্বাসকষ্ট ওঠে, কোভ্যাক্সিনের ক্ষেত্রে সেখানে বলছে না নেওয়াই ভালো। কিন্তু ওনার যদি ইনহেলার নেওয়ার পর ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকে, ওনার শারীরিক অবস্থা ভালো থাকে, কোনো শ্বাসকষ্ট জনিত অসুস্থ না হয়ে যান, তাহলে কিন্তু উনি নিশ্চয়ই নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেই কারণে ওনাকে ইনহেলার নিয়ে যেতে বলবো এবং ভ্যাকসিনের দিন ভ্যাকসিনটা নিয়ে দিন, কোনো অসুবিধা তাতে হওয়ার কথা নয়। এই আমরা ডক্টর বিশ্বাস, যারা ইমিউন পাওয়ার যাদের দুর্বল, তাদের ক্ষেত্রেও প্রশ্ন আসে যে এই ভ্যাকসিনেশনের সময় তারা কতটা যুঝতে পারবে। কারণ আলটিমেটলি একটা ভ্যাকসিনেশন হচ্ছে মানে আমি একটা ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য আমার সেই ইমিউন পাওয়ারটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে বাহ্যিক দিক থেকে। তো সেইখানে সে কতটা মানে যারা ইমিউন সাপ্রেসিভ তারা কতটা মানে লড়াই করতে পারবে,
তাদের ক্ষেত্রে কি স্পেশাল কিছু ব্যবস্থাপনা করতে হবে আফটার ভ্যাকসিনেশন? দেখুন, আমি একটা ছোট্ট জিনিস বলে আমি এই জায়গাটাতেও আসছি। সেটা হচ্ছে, একটা প্রশ্ন হামেশাই আসবে, আমি ক্যান্সার পেশেন্ট, আমি নিতে পারবো কিনা। আর আপনার উত্তরটা হচ্ছে, প্রতিরোধ করার যাদের ক্ষমতা ক্ষীণ তারা কি পারবে? এবার ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে যেটা বিশ্বে একটা রিসার্চ করে বলছে, এখন পর্যন্ত ক্যান্সার পেশেন্ট নিয়ে আমাদের আইসিএমআর সেরকম ভাবে বলেনি, কিন্তু যাদের চিকিৎসা চলছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে। এইবার যাদের মেজর ক্যান্সার সার্জারি হয়েছে তাদের বলছে 1 সপ্তাহ বাদে ভ্যাকসিন নিচ্ছে। আর যাদের স্টেম সেল ট্রান্সপ্লান্ট, অনেকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়, তাদের ক্ষেত্রে 3 মাস অপেক্ষা করতে হবে। আমরা তিন নম্বর, ডাক্তারবাবু আমরা আসছি, এটা জাস্ট হচ্ছে একটা ফোন অনেক- নিয়ে আমরা আসছি, এই প্রশ্নের উত্তরে আসছে একজন বন্ধু ওয়েট করছেন আমাদের। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি নীলা বোস বলছি। কোথা থেকে আচ্ছা, বলছেন? কোথা থেকে বলছেন? ডাক্তারবাবুকে- হ্যাঁ, আমার একটু অ্যালার্জির ধাত আছে। আপনি কোথা থেকে বলছেন? আমি সাউথ কলকাতা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি অ্যালার্জি আছে আপনার? হ্যাঁ, আমার অ্যালার্জির ধাত আছে। হ্যাঁ। এবারে কিছু ওষুধ খেলে আমার অ্যালার্জি হয়, তারপর সর্ষের তেল খেলে অ্যালার্জি হয়, এই সমস্ত অ্যালার্জি আছে। তো আমি কি এই ভ্যাকসিনটা নিতে পারি? আচ্ছা, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, ওনার উত্তরটা আমি দিচ্ছি। এটা আপনার মানে ওনার কেন, এটা অনেকেরই প্রশ্ন। আমি ঠিক রোববার দিন একটা স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, কোভ্যাক্সিন, সেখানে কতগুলো কথা উল্লেখ আছে, যেইটার সাথে আমার মনে হয় আইসিএমআর এর এখন সময় হয়েছে এই ব্যাপারটাকে কিন্তু স্পষ্ট করে বলার। এরকম একটা জায়গায় দেখলাম অ্যালার্জি কথাটা আমি অনেকবার বলেছি। অ্যালার্জি মানে হচ্ছে আমাদের শরীরের প্রতিরোধ করার ক্ষমতাটাই বা প্রতিক্রিয়াটা, অতি প্রতিক্রিয়া, সেইটা কিন্তু সামনে আসে, সেইটাই অ্যালার্জি। সর্দি কাশি মুখ ফুলে যাচ্ছে, হতে পারে, কোনটাতে অ্যালার্জি, এটাই হচ্ছে প্রশ্নটা। কারণ বেগুনে মুখ খেলে মুখ চুলকোয়, কারণ পেঁপে খেলে অসুবিধা হয়, কারণ ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়, কারণ ডিম খেলে সর্দি কাশি হয়। আমার বক্তব্য হচ্ছে, ভ্যাকসিনের অ্যালার্জিক আছে কি, সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হচ্ছে না। আমি বলবো ভ্যাকসিনের প্রথম ডোজ তো সবাইকে নিতে বলো, সেইখানে 24 ঘন্টা তো আমরা দেখবো, তার মধ্যে যা ঘটবে তখন অ্যালার্জির চিকিৎসা নিশ্চয়ই আমরা করবো। কিন্তু ভ্যাকসিনে অ্যালার্জি আছে কিনা সেটা আগে থেকে আমরা কি করে বলবো? কেউ বলতে পারবে না। এই জন্য এই কোভ্যাক্সিনের সময় একটা পাতা দেখছিলাম, যেখানে একটা ফর্ম দেখছিলাম, এই ফর্মের মধ্যে এই কথাটা লেখা আছে। তো আমার বক্তব্য হচ্ছে, উনি ওনার চিকিৎসকের সাথে কথা বলুন, দরকার পড়লে যদি অ্যালার্জির ওষুধ খান, খেতে থাকুন, কিন্তু ভ্যাকসিনটা নিন। ভ্যাকসিনটা নেওয়ার পরে বুঝবো আপনি অ্যালার্জিক কিনা। সেই জায়গাটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছি আমি। এই জায়গাটার সাথে আমি একমত হতে পারছি না, যেভাবে ফর্মটার মধ্যে লেখা আছে কিছু জিনিস। তো সেই জন্যই এই জায়গাটা ওনাকে বলবো, ভ্যাকসিনে আপনি এগিয়ে যান, ভ্যাকসিন নিতে আপনার অসুবিধা হওয়ার কথা না। এবার অ্যালার্জি তখন দেখা গেলে অ্যালার্জির ওষুধ আছে, তখন চিকিৎসা করা যাবে। ডক্টর বিশ্বাস, যেটা আপনি বলছিলেন একটু আগে, যে আমি যে প্রশ্নটা করেছিলাম, যারা যারা ইমিউনিটি যাদের ক্ষীণ, যেমন ক্যান্সার পেশেন্টের কথা আপনি বলছিলেন, যে এটা নিয়েও একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে তারা কি করবে, বা আমি যেটা প্রশ্নটা করছিলাম যে তাদের জন্য কি আলাদা কোনো মানে নিজস্ব ব্যবস্থাপনা থাকা দরকার, যে এইভাবে আপনাকে চলতে হবে আফটার ভ্যাকসিনেশন, যেটা আপনি বলছিলেন? হ্যাঁ, দেখুন, আমি কতগুলো জায়গায় যেরকম ক্যান্সার রোগী সম্বন্ধে, যারা কর্কট রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বললাম যে এই 3টে জিনিস মাথায় রাখা। কিন্তু আমার এখানে বলা সেরকম মানে এই ভ্যাকসিনের অসুবিধা হওয়ার কথা, এগুলো ডেড ভ্যাকসিন, এইগুলো আপনার শরীরে গিয়ে বড় সড়ো কোনো প্রতিক্রিয়া করবে না। লাইভ ভ্যাকসিন, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কিন্তু ওষুধ বৃদ্ধি করতে পারে, ক্ষতি করতে পারে। কারণ সেই ক্ষেত্রে এই ভ্যাকসিন করার ক্ষমতা, কিন্তু একটা মানুষের চিকিৎসা চলছে, কেমোথেরাপি চলছে, সেখানে আপনি নিশ্চয়ই এই ভ্যাকসিন দিতে পারবেন না, কারণ প্রতিরোধ করার অনেকটা ক্ষমতাটা কম থাকে। তখন একটা ভ্যাকসিন দিলে তখন কিছু হতে পারে। কেন? প্রতিরোধ করার ক্ষমতা, মানে ডায়াবেটিস সেইখানে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না। এই জায়গাগুলো কিন্তু স্পষ্ট করে দেওয়া ভালো, যে আমার শরীরের এই মুহূর্তে কতটা প্রতিক্রিয়া বা কতটা প্রতিরোধ করার ক্ষমতা আছে, এই জিনিসটাকে বোঝা দরকার। আমার যদি কোনো রোগ, আমি রোগাক্রান্ত না হই, রোগ আমার আছে, আমি চিকিৎসায় আছি, আমি ভালো আছি, আমি নিশ্চয়ই প্রতিষেধক নেব, এবং 65-র ওপর 50-এর ওপর নেব। এই জায়গাগুলো আমাকে খুব স্পষ্ট করে বলে দিতে হবে।
ডক্টর বিশ্বাস, আমরা এরকমও খবর পাচ্ছি যে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে যেমন আমরা অনেক সময় ফোন পাই যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন তারা নিতে পারবেন কিনা, এমনও কিছু ক্ষেত্রে খোঁজ আসছে যে এই ধরনের পেশেন্টদের আগেই ভ্যাকসিনেশনের আওতায় আনা হচ্ছে না, আগে তাদের টেস্ট করে নেওয়া হচ্ছে, তারপরে তাদের ভ্যাকসিনেশন করা হচ্ছে। এইটা কি সঠিক পন্থা? একটা কথা, যদি আজকে সরকার মাথাটা আটকা হয়েছে, কারো 400 কারো 500, প্রতিক্রিয়া প্রতিরোধ করার ক্ষমতাটাই কিন্তু কমে যাবে। কিন্তু এখনো পর্যন্ত সেই গাইডলাইন নেই যে ডায়াবেটিস পেশেন্ট স্বাভাবিক রোগী হিসেবেই দেখতে হবে, যে ওষুধের মধ্যে আছে তার তার কিন্তু প্রতিষেধক নেই, কিন্তু কোনো প্রতিক্রিয়া না, এটা স্পষ্টভাবে আমি নিতে চাই। এই জায়গাটাই কিন্তু আমাদেরকে বিবেচনা করা। আমি একটা বার্তা দিতে পারি, কিন্তু বার্তার সাথে বার্তাটাকে যেন স্পষ্ট করে দেওয়া হয়। আরেকটা কথা, আপনি ডায়াবেটিসের কথা তুললেন, কোভ্যাক্সিনের ক্ষেত্রে বলা আছে ব্লাড থিনার বা অ্যান্টিকোয়াগুলেন্ট। আমি মানি অ্যান্টিকোয়াগুলেন্ট বা যাই ব্লাড থিনার যেটাই হোক, মাসেলের মধ্যে দিচ্ছি, সেখানে একটু রক্তক্ষরণ হতে পারে বা মাসেল, ওটাকে হিমাটোমা বলি, সেখানে একটা প্রদাহ হলো স্থানীয়ভাবে, জায়গাটা ফুলে গেল, এটা হতে পারে, আমি অস্বীকার করছি, কিন্তু কত প্লেটলেট কমলে দেব সেই জায়গাটা কিন্তু উল্লেখ করা নেই। এই ক্ষেত্রে একটাই বলবো, আমার যে অভিজ্ঞতা আছে, 50,000 থাকলে আমরা মেজর সার্জারি করতে পারি, তো আমরা সেক্ষেত্রে প্রতিষেধক দেবো যদি 50,000 ওপর থাকে তার পেটে। এবার হচ্ছে অ্যাসপিরিন পজিটাকে বন্ধ করবো, বা অ্যান্টিকোয়াগুলেন্ট হয়, রক্ত গুলো এরকম হেপারিন বলুন, এই জায়গাগুলো ওয়ারফেরিন বলুন, সেই জায়গাগুলো আমরা কদিন আগে থেকে বন্ধ করব, এই জায়গাটাও কিন্তু স্পষ্ট করে বলা দরকার। এই ক্ষেত্রে কি হবে, যদি একটা ওপর আমি যদি একটা বার্তা দিয়ে দিই, তখন অনেক মানুষেরই কিন্তু তারা চিন্তা হবে যে আমি নেব না, যদি বেশি ক্ষতি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে আমি যতটা পারি কম ভ্যাকসিন, এই জায়গাটা প্রত্যেকটা জায়গায় কিন্তু বলে দেওয়াটা দরকার। এই ক্ষেত্রে আরো বেশি শ্বেতপত্রের মধ্যে আরো গভীরভাবে গিয়ে প্রত্যেকটা বার্তা যদি স্পষ্ট করে দেওয়া হয়, মানুষের বুঝতে কিন্তু অসুবিধা হবে, কিন্তু এই ভ্যাকসিনটাও কিন্তু মানুষের দরকার, এটাও কিন্তু বোঝা দরকার। আমাদের জীবনধারার ক্ষেত্রে ডক্টর বিশ্বাস, যেমন আমরা চলাফেরা করছি, যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম, যে যেটা আপনিও বলছিলেন যে এতটা আশ্বস্ত হয়ে চলা উচিত না যে কোভিড আমাদের ছেড়ে চলে গেছে, বরং আপনি আর একটা কথা বলেছেন যে অজানা, মানে একটা রহস্য ঘেরা কোভিড-19, এবং যে রোগটার সম্বন্ধে আমরা এখনো কিছু জানতে পারলাম না, কিছু বুঝতে পারলাম না, উল্টে তার আর একটা নতুন স্ট্রেনের দেখা মিলল। বলা হচ্ছে নাকি এর অনেকগুলো স্ট্রেন, 4,000 স্ট্রেন রয়েছে, তার মধ্যে অন্যতম এটি, যেটা এক সময় শোনা যাচ্ছিল হয়তো লড়াই করা যাবে, যে ভ্যাকসিনেশন হবে, আসছে, আরও তো ভ্যাকসিন আসছে, তো সেক্ষেত্রে লড়াই করা যাবে, কিন্তু এখন তো দেখছি বিষয়টা আলাদা। তাহলে আমাদের প্রিপারেশনটা কি হবে? আমি স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে বলছি, কি ধরনের আমাদের প্রিপারেশন, বা গবেষণাগারের ক্ষেত্রে কি ধরনের প্রিপারেশন নেওয়াটা প্রয়োজনীয়তা রয়েছে? এখন কিছুটা পরিকাঠামো বুঝেই আমাদের প্রতিষেধক তৈরি হয়েছিল। নতুন করে যদি পরিকাঠামোর পরিবর্তন হয়, তখন আবার নতুন করে প্রতিষেধক তৈরি করতে হবে, উপায় নেই, সত্যি বাস্তব এটা। এখন এই ভ্যাকসিন যেগুলো আছে, সেইগুলো যদি সেই ভ্যাকসিন গুলোকে সেই নতুন করে যে ভাইরাসের উৎপত্তি হয়েছে সেগুলোকে যদি শেষ করে দিতে পারে ভালো, কিন্তু যতটুকু আমি জানি সেটা কিন্তু পারছে না, কিন্তু আরো গবেষণা দরকার, আরো পড়াশোনা দরকার। এই ক্ষেত্রে আরেকটা কথা স্পষ্ট করে দিতে চাই, যে আমি ভ্যাকসিন নিলাম, এখন কিন্তু আমাদের প্রত্যেক চিকিৎসক কিন্তু একটাই কথা বলেছে, যে প্রতিষেধক কিন্তু করোনা আটকাতে পারবে না, করোনা আটকাবে মাস্কে, করোনা আটকাবে পরিচ্ছন্নতা বজায় রাখে। সেই ক্ষেত্রে খারাপটা যেটা লাগছে, যেটা হচ্ছে অনেকে আমরা বুঝতে পারছি না ভ্যাকসিন কি করবে। ভ্যাকসিন প্রতিরোধ করার ক্ষমতাটা গড়ে দেবে, তখন যদি করোনা ভাইরাস ঢোকে সেটাকে শেষ হয়ে যাবে খুব শীঘ্রই, দ্রুত। সেই কারণেই ভ্যাকসিন নেওয়া, ভ্যাকসিন শরীরের মধ্যে প্রতিরোধ করার ক্ষমতাটা গড়ে তোলা। কিন্তু আবার নতুন করে যেটা আসছে সেটা চিন্তার বাজ কিন্তু ফেলেছে, এ নিয়ে সন্দেহ নেই। কোনো জায়গায় কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গায় নিশ্চিত ভাবে আমরা বলতে পারছি না। এখনো বাংলার সামনে ভোট, তারও তো মহারাষ্ট্রে হচ্ছে, কেরালায় হচ্ছে, অন্য কোনো কিছু কিছু রাজ্যে হয়েছে। সেই ক্ষেত্রগুলো কিন্তু আমাদের ভাবাচ্ছে, চিকিৎসক হিসেবেও আমাকে ভাবাচ্ছে। ওই জন্য সহজভাবে কিন্তু অবলীলায় ঘুরে বেড়াবার সময় কিন্তু এখনো আসেনি।
আমাদের কিন্তু গুরুত্ব দিয়ে ভাবতে হবে কোভিড এখনো কিন্তু বিরাজমান, যে কোভিডকে কিন্তু আমাকে নিয়ে চলতে হবে, কোভিড থেকে বাঁচতে হবে, কোভিড মুক্ত সমাজকে কিন্তু গড়ে তোলাটা আমাদের দায়িত্ব। এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি মানুষের উপর নির্ভর করছেন, যেটা ডক্টর বিশ্বাস বলছেন যে আমরা যতটা সচেতন হব তত আমরা সুস্থ থাকবো এবং তত সতর্ক থাকবো আমরা। এবং বিশেষ করে বলবো যে সামনে যে রাজনৈতিক যে মানে উৎসব হতে চলেছে, যে ভোটের উৎসব হতে চলেছে, তার জন্য মানুষের গ্যাদারিং তো ডেফিনেটলি হবে। এবং আমরা বিগত দিনগুলোর দিকে যদি নজর দিই ডক্টর বিশ্বাস, তাহলে কিন্তু আমরা দেখি লম্বা লাইন, মানুষের অপেক্ষারত মুখ প্রত্যেকটা সময় আমরা দেখি। এটা বলতে পারি না যে এই 2021 সিনারিওটা বদলে যাবে, কিন্তু সেক্ষেত্রে এই যে ইন্ডিভিজুয়ালি শব্দটা বললাম, সেক্ষেত্রে মানুষের ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি স্বাস্থ্যাধিকারটা কতটা তারা বজায় রাখবে, কিভাবে করবে, শুধুই কি মাস্ক পরিহিত অবস্থায়, নাকি নিজস্ব কিছু ইমিউন পাওয়ার গ্রো করানোর জন্য বাড়িতেও তাদের কিছু গাইডলাইন্স নিতে হবে? গাইডলাইন যাদের আছে, দেখুন, যারা প্রথম আমি বলবো ভোট কর্মীদের ক্ষেত্রে, যারা সারাদিন কাজ করে তাদের জল থাকে করে, তাদেরকে বিশ্রাম দেওয়া হয় মাঝে মাঝে, কারণ তারা যাতে একটু জল পান পরিহিত হয়ে থাকবে, তাদের যেন হাত পরিচ্ছন্ন হয়, জায়গাটা যেন পরিচ্ছন্ন হয়ে থাকে, এবং যারা ভোটাধিকার প্রয়োগ করতে আসছে তারা মাস্ক পরে থাকে। এইবার ঘটনাটা হচ্ছে আমাদের বাড়ির ক্ষেত্রে, আর বাড়ির ক্ষেত্রে আরেকটা কথা, খাদ্যের ব্যাপারে আমি অনেকবার বলেছি, আলাদা করে ভিটামিন খাওয়ার দরকার নেই। আপনি লেবু পেয়ারা খান না, তাতেই আপনি জিঙ্কও পাবেন, ভিটামিন সিও পাবেন, সব পাবেন। আর ভালো করে শাকসবজি খেলেও যথেষ্ট সেটা আপনার শরীরের প্রতিরোধ করার ক্ষমতাটা গড়ে তুলতে হবে। তাহলে যদি আমি ডায়াবেটিস নিয়ে আমি এখন মিষ্টির দোকানে লাইন দিলাম, ডায়াবেটিক সন্দেশ খেতে গিয়ে আরেকটা অন্য সন্দেশও খেয়ে নিলাম, তাহলে তো আমি সেটাকে আমার বিপদ রাখতে পারি না। এই ক্ষেত্রে কিন্তু প্রতিরোধ করার ক্ষমতাটা কি করবো? সেই ক্ষেত্রে আমরা যত দিন যাবে নিজেদেরকে বুঝতে হবে যে খাদ্যটাও একটা বড় জিনিস। তারপর মাস্ক পরিহিত হয়ে থাকা, পরিচ্ছন্নতা তো বজায় রাখতে হবে, সেটা তো একটা বিষয়, কিন্তু তার সাথে আমাদের খাদ্যটা যে স্বাভাবিকভাবে রাখতে হবে, খাদ্যটা ঠিক রাখতে হবে, খাদ্যের মধ্যে যেন শাকসবজি বেশি থাকে, সেই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে। আর তার সাথে জলটাও ভালো পরিমাণে খাবো, যাতে শরীরের মধ্যে আমাদের কোনোভাবে ডিহাইড্রেশনটা না হয়, সুস্থতা না আসে। আমাদের এই এখন একটা অদ্ভুত বিষয় দেখছি, যে আমাদের আজকেও ফোন রিসিভ করলাম যে প্রচুর দুর্বলতা চলে আসছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। এমন ঘরে ঘরে খোঁজ নিলে দেখা যাবে এখনও কিন্তু বেশ কিছু বাড়িতে বা বেশ কিছু ঘরে কিন্তু কোভিড পেশেন্ট রয়েছে, বা সবে সুস্থ হয়ে উঠেছে, বা সদ্য আক্রান্ত হয়েছে, এরকম কিন্তু কম বেশি খবর আমরা পাই বা পাবো। তো সেইখানে দাঁড়িয়ে এই দুর্বলতাটা আমার মনে হয় আরো মারাত্মক জায়গায় নিতে পারে ডক্টর বিশ্বাস। সেইখানটা আমরা কি করে নিজেদেরকে ঠিক করব, বা চিকিৎসকের পরামর্শের কথা আপনি বারবার বলছেন। দুর্বলতা, ভাইরাল রোগের দুর্বলতাটা কিন্তু হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক। আপনি ডেঙ্গির ক্ষেত্রে আমরা যখন দেখেছিলাম, ডেঙ্গি একটা সময় খুব হয়েছিল, এই বছর কি হবে আমি এখনো জানি না, গত বছর কম হয়েছে, কিন্তু তবুও বলছি ভাইরাল রোগের পর একটা দুর্বলতা খুব মানে অসামান্য একটা দুর্বলতা, আপনি উঠতে পারছেন না, চলতে পারছেন না, কোথাও কিছু সিঁড়ি কাজ করতে পারছেন না, এটা ঘটতে থাকে। এই জায়গাটা কিন্তু আমাদেরকে পেশেন্টকে একটাই জিনিস রোগীকে বলা যায় বিশ্রাম নিতে হবে। সেইখানে কিছু ভিটামিন কাজ করে, সেখানে খাদ্যটা আমরা যদি করি, আমরা যদি তাকে প্রচুর পরিমাণে জল খাওয়াই, তাতে কিন্তু কিছুটা ফিরে আসে। সেইখানে কারুরটা কয়েক সপ্তাহ লাগে, কারুরটা কয়েকদিন লাগে, কারুরটা মাঝখানে বলে দিয়ে যেতে পারে, এটা আমি অস্বীকার করছি না, এটা করছে এবং প্রায়শই হচ্ছে। কোভিডের সময়টা খুবই ঘটেছে। সেই ক্ষেত্রে আমি একটাই বলবো, আমরা যত দিন যাবে এই জিনিসগুলো মানুষকে বোঝাতে হবে, তোমাদের দুর্বলতা হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে ব্যবস্থা তোমাকে রাখতে হবে। ভিটামিন খাও, ফলাহার করো, শাকসবজি খাও, এটা করে খাদ্যটা যেন ঠিক থাকে, আর বিশ্রামটা দরকার, সঠিকভাবে বিশ্রামটা নেওয়া হবে, 8 ঘন্টা ঘুমটা যেন ঠিক হতো, তাহলে কিন্তু শক্তিটা ফিরে আসে, মানুষ পুনরায় যে স্বাস্থ্যটা পুনরুদ্ধার করতে হবে। আমরা কিছু ক্ষেত্রে দেখছি অনেক মানুষ সচেতন রয়েছেন, ক্যাপ পরে বেরোচ্ছেন, বা মাস্ক পরিহিত বা গ্লাভস পরিহিত। বহু মানুষ তো আমরা রাস্তাতেও দেখি খুব ভালো, তারা নিজেদের মতো করে নিজেদেরকে অ্যাওয়্যার করে চলছেন। এবং অনেক সময় আমরা দেখেছি তারা হয়তো মার্কেট প্লেসে গেলেন না, যে করোনার ভয়ে তারা গেলেন না, গ্যাদারিংকে অ্যাভয়েড করলেন, তারা বাইরের থেকে খাবার অর্ডার করে হয়তো নিচ্ছে, লাগাতার তাদের লাইফস্টাইলটা তার উপরে ডিপেন্ড করছে। এই জায়গাতেও আমি বলবো যে দেখুন, অর্থনীতি
অর্থনীতি তো সব দিক থেকে এগোতে হবে, না হলে তো আমাদের ভারতবর্ষের অর্থনীতি পড়ে যাবে বা বিশ্বের অর্থনীতি পড়ে যাবে। কিন্তু এর এক্সট্রা সাবধানতা কি হওয়া উচিত? কারণ কন্টিনিউয়াসলি আমি যেহেতু অনলাইন অর্ডার করছি, সব কিছুর ক্ষেত্রে এখন আমাদের অনলাইন লাইফস্টাইল হয়ে গেছে, কি করব আমরা? দেখুন, খাবারটা যদি আমরা ভালো করে ফুটিয়ে খাই, এখন ওইখান থেকে ওই খাদ্য থেকে করোনা ভাইরাস ঢোকার সম্ভাবনা কিন্তু কম, কিন্তু অন্যান্য রোগ কিন্তু থাকতে পারে, সে টাইফয়েড হোক, হেপাটাইটিস আসতে পারে, তার সাথে অন্যান্য প্যারাসাইটিক কিছু রোগ আসতে পারে, কিন্তু ভাইরাল সাধারণত কম আসে, সেটা ঘটনা। তো কিছু ক্ষেত্রে কিছু ভাইরাস থাকতে পারে, সেটাও ঘটনা। কিন্তু সেই খাবারটা আমরা যদি ফুটিয়ে খাই, সেই খাবারটা যদি ভালোভাবে খাই, এবং যারা বিক্রেতা তাদের তো দায়িত্ব নিতে হবে যে আমি যে মানুষটাকে আমি সরবরাহ করছি খাবারটা, সেই খাবারটা যেন সঠিকভাবে থাকে। যে খাবারটা রান্না করছেন, যে পরিবেশন করছেন, যে খাচ্ছেন, তাকে কিন্তু সাবধানে তার সাবধানতা বজায় রাখতে হবে, তাকে পরিচ্ছন্ন থাকতে হবে, তাহলে কিন্তু কিছুটা কাজ হবে। নয়তো ভালো করে ফোটালে কিন্তু অনেক সময় এই অসুবিধা থেকে আপনি মুক্ত হতে পারবেন। কিন্তু আবার বলছি, খাবারের মধ্যে যদি জীবাণু ঢুকে গেল, তখন ফোটালে হয়তো কিছুটা কম হবে, কিন্তু কিছু কিছু ফোটালেও যায় না, সেগুলো থেকে যায়। সেই ক্ষেত্রে পরিচ্ছন্ন খাবার পরিবেশন করাটা যে দোকান করছেন, যে সংস্থা করছেন, তাদের কিন্তু একটা বড় দায়িত্ব থাকে। ডক্টর বিশ্বাস, এই যে ভীতির কথা বলছিলাম ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, সম্প্রতি গেল বৃহস্পতিবারে দুর্গাপুরের সৃজনী শিবিরে টিকা নিয়ে এক মহিলা তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পড়েন, এবং স্বাভাবিকভাবেও আপনি একদিন বলছিলেন যে এই যে অসুস্থ হয়ে যাওয়ার, তার অন্য কোনো রোগ হতেই পারে বা কোনো অ্যাটাক আগের থেকেই ছিল, যার জন্য তার ভ্যাকসিনেশনের পরে এটা হয়তো কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে। কিন্তু এই যে ঘটনাটি গেল বৃহস্পতিবার হয়েছে, ফলে তার এফেক্টটা কি হলো, বাকি যে স্বাস্থ্যকর্মী ছিলেন সেখানে তারা আর টিকা নিলেন না। পঞ্চম দিনের প্রথম দফার টিকাকরণ কিন্তু তখন স্থগিত রাখা হলো। এই যে ভীতিটা, এই জায়গাটা দেখুন, স্বাস্থ্যকর্মীদের মধ্যেও কিন্তু ভীতিটা কাজ করছে, কারণ যেহেতু তিনি দেখলেন যে কেউ একজন অসুস্থ হয়ে গিয়েছে টিকাকরণের পরে, এখান থেকে আমরা বেরোবো কি করে? কারণ এটা তো আমজনতার মধ্যে স্বাভাবিকভাবেই পেনিট্রেট হবে। ভয়টা কাটিয়ে দিতে হবে। স্বাস্থ্যকর্মী, একজন স্বাস্থ্যকর্মী যিনি সুস্থ আছেন, যিনি ওই জায়গায় দাঁড়িয়ে বলবেন যে আমার কিছু হয়নি, তোমার হতে হবে, তোমার একটু চিকিৎসা করে এই সমস্যাটা মিটে যাবে, হয়তো প্রেশারটা তোমার একটু কম করে গেছে, বা তোমার মধ্যে একটা ভয় কাজ করছিল, ভয় সঞ্চার করেছিল কেউ, এই ভীতিটা যাতে সঞ্চারিত না হয় সেটার দায়িত্ব কিন্তু আরেকজন স্বাস্থ্যকর্মী, যে প্রতিষেধকটা নিয়েছে সফলভাবে এবং তার কিছু হয়নি। আজকে আমি যেরকম নিজের যখন টিকাকরণ করছিলাম, আমি কিন্তু সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলাম, তাতে আমার সামাজিক যারা বন্ধুরা হয়নি কথা বলছি, সেই ক্ষেত্রে এই জায়গাগুলো লোককে কিন্তু বার্তাটা দিতে হবে, যে বার্তাটা সফলতার বার্তাটা ভালো দিকটা কিন্তু দেখা যাবে, যে সুন্দর সুন্দর আশঙ্কা সমাপ্ত হয়েছে, যে কিছু অঘটন ঘটেছে, সেই অঘটনটা এখনো প্রমাণিত হয়নি যে প্রতিষেধকের জন্য হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে তুমি নাও, তোমার সামান্য কিছু অসুবিধা হয়েছে, এই দুর্বলতা গুলোকে মিটিয়ে দেওয়া যাবে, এই চিকিৎসা করা যায়, এই চিকিৎসা ব্যবস্থা আছে আমাদের এখানে। তাই মানুষ কিন্তু আগ্রহ দেখাবেন, মানুষ কিন্তু অনেক বেশি নিজেদের মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি করবেন, পাবেন, যে যাতে আমি এই ভ্যাকসিনটা, এই সামান্য মানুষের কি হলো সেইটা না, বড় অংশের কিছু হয়নি, এই বার্তাটাই কিন্তু দিতে হবে। এর পরের খবরটাও দিয়ে দিই ডক্টর বিশ্বাস, যে বৃহস্পতিবার উনি আক্রান্ত, মানে উনি অসুস্থ হয়েছিলেন, তারপরে কিন্তু শুক্রবার দিন ওনাকে আবার ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে সুস্থ হয়ে, এবং তিনি নিজে, যেহেতু ঝুমা নামক ভদ্রমহিলা, উনিও স্বাস্থ্যকর্মী, উনি বলেছেন যে আমি সুস্থ আছি। সুতরাং আমি প্রশ্নটা আপনাকে জন্য করলাম, কারণ সাময়িকভাবে একটা ভীতি, সাময়িকভাবে একটা আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে কাজ করছে, তো সেইখান থেকে কাটিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি। যেমন আপনি সুন্দরভাবে আমাদেরকে গাইডলাইন্স দিলেন যে কিভাবে আমরা বেরিয়ে আসব, কতটা আমাদেরকে একত্রিত হতে হবে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, এবং আমাদের হাতে সময় একদমই শেষ। ধন্যবাদ জানাবো আপনাকে ডক্টর বিশ্বাস আমাদের গাইডলাইন্স দেওয়ার জন্য, এবং বলবো আমার প্রত্যেক দর্শকদের, যাদের এই অনুষ্ঠানটা আমরা ভালো করার চেষ্টা করি, পৌঁছে দেওয়ার চেষ্টা করি বার্তা, যে মূল বিষয় হচ্ছে ভ্যাকসিনেশন না নেওয়া, নিলেই কিন্তু আগামী দিনে আমাদের সমাজ সুস্থ এবং সুন্দর স্বাস্থ্যবান হবে। আজকে হাতে সময় শেষ, পরবর্তী অনুষ্ঠানে নজর রাখুন। নমস্কার।